এদেশে সাধারণ জনগণ সংক্রামক রোগের পাশাপাশি অসংক্রামক রোগেও বেশি ভুগছেন। তার মধ্যে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন জনিত রোগ অন্যতম। হাইপারটেনশন একটি নীরব ঘাতক রোগ, একজন রোগীকে কুরে কুরে নিঃশেষ করে ফেলে। হাইপারটেনশন মানুষের দেহের সর্বাঙ্গে ক্ষতি সাধন করতে পারে। যেমনভাবে ডায়াবেটিস হলে তার সব ধরনের শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি নীরব ঘাতক ব্যাধি। এটা একটা অসংক্রামক ব্যাধি। এই উচ্চ রক্তচাপের জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তথা মস্তিষ্ক, চক্ষু, হার্ট, কিডনি, রক্তনালী এগুলির ক্ষতি সাধিত হয়। আর উচ্চ রক্তচাপের যদি লক্ষণ কিছু কিছু নন স্পেসিফিক অথবা কোনো সুনির্দিষ্ট লক্ষণ না থাকলেও কিছু থাকতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, ঘাড়ের পিছনের দিকে ব্যথা। তবে এই সমস্ত লক্ষণগুলি অন্যান্য রোগেও থাকতে পারে, যার ফলে আমাদের উচ্চ রক্তচাপের বেশিরভাগ রোগীরাই উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতন হন না। আমাদের এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন প্রতিরোধযোগ্য। আমরা যদি কিছু স্বাস্থ্য সচেতন হই, ধূমপান এবং তামাক জাতীয় অন্যান্য দ্রব্যাদি বর্জন করব, অন্যান্য নেশা জাতীয় দ্রব্য সেগুলো আমরা বর্জন করব, যার ফলে আমরা একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারবো। এছাড়া আমরা উচ্চ রক্তচাপের চিকিৎসার ক্ষেত্রে এক্সারসাইজ অথবা শারীরিক ব্যায়াম, এই ব্যায়াম তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাঁটা। ওষুধ দিয়ে চিকিৎসার কথা যদি বলা হয় তাহলে বিভিন্ন ধরনের ওষুধ আছে, তবে আমরা এই ওষুধগুলো বিভিন্ন ক্লাসের ওষুধ আছে, যে 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 রোগীর জন্য যেটা সুইটেবল হয় সেটাই আমরা প্রয়োগ করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রোগীরা ওষুধগুলো নিয়মিত সেবন করেন না। মাঝে মাঝে ওষুধগুলো খায় আর মাঝে মাঝে বন্ধ করে দেয় অথবা খায়ই না। কারণ যে উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ নাই, সে যখন একটু খারাপ বোধ করে তখন উচ্চ রক্তচাপের ওষুধ খায়, আবার যখন ভালো বোধ করে উচ্চ রক্তচাপের ওষুধ খাওয়ার পরে যখন প্রেশারটা স্বাভাবিক হয়ে যায় ওই সময়টা সে বন্ধ করে দেয়। তাই উচ্চ রক্তচাপের চিকিৎসার ক্ষেত্রে রোগীকে শুধুমাত্র ওষুধ লিখে দিলে চলবে না, তাকে ভালোভাবে কাউন্সেলিং করতে হয় যাতে রোগীরা সবসময় উচ্চ রক্তচাপের ওষুধগুলা নিয়মিত পরিমিত নির্দেশ অনুযায়ী খেতে পারে এবং প্রয়োজনে কোনো সমস্যা দেখা গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। হাইপারটেনশন রোগটিকে মানুষের মাঝে অধিক পরিচয় করিয়ে দিতে সরকারের স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিভাগীয় শহর রংপুরে স্থাপিত হয়েছে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি সমাজসেবামূলক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান, যেখানে নামমাত্র মূল্যে অসহায় দুস্থ গরিব রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছে, পাশাপাশি প্রতিটি রোগীকে এই রোগ সম্পর্কে সচেতন করছে। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটার মূল কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ যে সমস্ত রোগী আছে এবং সাথে যদি অন্য কোনো রোগ থাকে তাদের এখানে ম্যানেজমেন্ট করা হয়। এছাড়াও রোগীকে অডিও ভিজুয়াল কাউন্সিলিং করা হয়, কারণ আমরা দেখেছি যে সমস্ত হাই ব্লাড প্রেশার রোগীরা আইদার ওষুধ খাওয়া বন্ধ করে দেয় অথবা নিয়মকানুনগুলো ঠিকভাবে মানে না। সেজন্য আমরা এই রোগীরা যাতে এই কাজগুলো ঠিকভাবে করে সেজন্য আমরা তাদেরকে এই রোগটা সম্পর্কে একটা কাউন্সিলিং করা হয় এবং পরবর্তীতে আমরা সাধারণত পেশেন্টকে 2 থেকে 3 মাস পর পর ফলো আপ করতে বলি। কারণটা হচ্ছে যে উচ্চ রক্তচাপের রোগীরা যদি ঠিকমতো ফলো আপ না করে সেক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। আমাদের এখানকার আরেকটা সিস্টেম হচ্ছে, কোনো মানুষ যদি অসহায় দুস্থ হয় তাহলে সে যদি নিজেকে ডিক্লেয়ার করে যে আমি অসহায় বা আমি গরিব রোগী, তাহলে তার ওই ফিটুকুও নেওয়া হয় না। এছাড়াও বাংলাদেশে যারা সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা তাদেরও এই সেন্টারে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে আমাদের এই সেন্টারে আজ পর্যন্ত 23,232 জন পেশেন্ট যারা শুধুমাত্র হাই ব্লাড প্রেশার রোগী তারা এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং তারা নিয়মিত চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এভাবেই হাইপারটেনশন রিসার্চ সেন্টার রংপুর তার নিজস্ব কর্মবিধি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি সমাজের বিত্তবান মানুষ, সরকার তথা সবাই যদি এই সেন্টারের প্রতি সদয় হয় তাহলে এটা উচ্চ রক্তচাপ প্রতিরোধে বা নিয়ন্ত্রণে আরও বড় ভূমিকা পালন করতে পারবে বলে আমরা মনে করি। আমাদের শরীরের আরেকটি মূল্যবান অঙ্গ কিডনি, যার দ্বারা আমরা সচল রয়েছি।
অনেকেই কিডনি রোগ আক্রান্ত হয়ে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়ছে, কিন্তু সে কি কখনো তার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা পরীক্ষা করেছেন? হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন কিডনি রোগীদের কি ক্ষতি হতে পারে? আমাদের দেশে কিডনি রোগ এখন দিন দিন বেড়ে যাচ্ছে। কিডনি রোগের প্রধান কারণ আমরা কিছু নির্ণয় করেছি, সেগুলো হলো ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কিডনির নিজের কিছু রোগ যেমন ক্রনিক নেফ্রাইটিস। এর মাঝে ডায়াবেটিস এবং হাইপারটেনশনের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের যদি এই হাইপারটেনশনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা কিডনি রোগ থেকে অনেক প্রতিরোধ করা যাবে। সেগুলো হলো, যদি হাইপারটেনশন থাকে তাহলে আমাদেরকে খাবারে লবণ কম খেতে হবে, তারপর পরিমিত ব্যায়াম করতে হবে। আমরা বলি যে আধা ঘন্টা করে ডেইলি ব্যায়াম করতে হবে। খাবার দাবার সুষম খাদ্য খেতে হবে, বিশেষ করে ফলমূল বেশি করে খেতে হবে এবং চর্বি জাতীয় জিনিস কম খেতে হবে। প্রেশার থেকে কিডনি রোগ হতে প্রায় 15 থেকে 20 বছর সময় লাগে। তো এখানে একটা অনেক গ্যাপ। যদি আমরা যদি প্রেশার কন্ট্রোলটা করতে পারি তাহলে এই কিডনি রোগটা হবে না। এবং কিডনি রোগ হয়ে গেলে যেটা বড় সমস্যা সেটা হলো রোগীর, আমাদের যাদের কিডনি রোগ হয় খাওয়ার রুচি কমে যায়, বমি বমি ভাব, দুর্বলতা, রক্তশূন্যতা এবং কোনো কিছুই হয়তো ভালো লাগবে না। কিডনি রোগ হয়ে গেলে কিডনি রোগের চিকিৎসা হলো খুব ব্যয়বহুল। যাদের কিডনি রোগ হয়ে গেছে বা যারা কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন বা দেখা যাচ্ছে যে কিডনির সমস্যা আছে, তাদের জন্য হাইপারটেনশন সেন্টারে স্পেশালভাবে চিকিৎসার ব্যবস্থা করা আছে এবং খুব কম খরচেই এখানে এই চিকিৎসা করা হয়। যাদের প্রেশার আছে, মানে হাইপারটেনশন আছে, তাদের সবারই উচিত প্রেশার নিয়মিত চেক করা এবং প্রেশার যাদের আছে অবশ্যই কিডনি পরীক্ষা করতে হবে। কিডনির সমস্যা থাকলে অবশ্যই কিডনির ডাক্তার দেখানো উচিত। আর যারা আসতে পারেন না, দূরে দূরে বাসা, গ্রামে আছেন, অবশ্যই ওখানে প্রেশার দেখাবেন এবং দরকার হলে সেন্টারে চলে আসবেন। কারণ এখানে এত অল্প খরচে চিকিৎসা আসলে বাংলাদেশের কোথাও নেই। টিকটিক করে ঘড়ির কাঁটার মতো সর্বক্ষণ ঘুরছে আমাদের হার্ট। এই হার্টটি যখন বিকলের দিকে ধাবিত হয় তখন কোনো উপায় থাকে না বাইপাস সার্জারি ব্যতীত। হার্টের রোগের সাথে হাইপারটেনশনের কোনো সম্পর্ক আছে কি? আমাদের দেশে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ এই দুইটা রোগের ঝুঁকি প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। উচ্চ রক্তচাপের জনিত কারণে যে 5টি গুরুত্বপূর্ণ অর্গান ক্ষতিগ্রস্ত হয়, তার ভিতরে হার্ট বা হৃৎপিণ্ড প্রধান। এবং এই হৃৎপিণ্ড রোগের কারণে হঠাৎ মৃত্যুটাই বেশি হয়। যদি বা উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের রোগ অর্থাৎ স্ট্রোক অথবা টিআইএ বলি আমরা, এগুলো হতে পারে, চোখের অন্ধত্ব হতে পারে এবং কিডনি বিকল হতে পারে এবং পায়ে পচন ধরতে পারে। তবে এই হৃদরোগ ছাড়া বাকিগুলোতে সাধারণত মৃত্যুর হার অনেকটাই কম এবং যদিও হয় এবং ধীরে ধীরে এগোয় এবং এ ব্যাপারে রোগীও বুঝতে পারে যে আমি ক্রমান্বয়ে মৃত্যুর দিকে যাচ্ছি। কিন্তু হৃদরোগের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম, যে কারণে এটা অধিকাংশ ক্ষেত্রেই হঠাৎ মৃত্যুটাই ঘটে যায়। আর হঠাৎ মৃত্যুর কারণ হলো হার্ট অ্যাটাক, আমরা যেভাবে চিনে থাকি। তো হার্ট অ্যাটাকের অন্যতম একটা কারণ হলো উচ্চ রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ জানান দিচ্ছে যে আমার হার্ট অ্যাটাক হতে পারে, এটা হলো প্রধান একটা বিষয়। আর একটা বিষয় হলো হার্ট ফেইলিওর অথবা হৃৎপিণ্ডের অকার্যকারিতা। এই অকার্যকারিতা হঠাৎ করেও হতে পারে অথবা দীর্ঘ সময় নিয়ে হতে পারে, যেটাকে আমরা ক্রনিক হার্ট ফেলিওর বলে থাকি। এই ক্রনিক হার্ট ফেলিওর আবার দুই ধরনের আছে। একটা হলো যে না, তার সিস্টোলিক ফাংশন ভালো আছে, কিন্তু ডায়াস্টোলিক ডিসফাংশনের কারণে তার শ্বাসকষ্ট, তার যে অসুবিধাগুলো প্রকাশ পায়, তার কার্যক্ষমতা লোপ পাওয়া, তার কর্মক্ষমতা লোপ পেয়ে যাওয়া এবং তার দৈনন্দিন চলাচলে অসুবিধা হওয়া, এগুলো সবই হতে পারে। এবং যা সিস্টোলিক ফেলিওর সাধারণত হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং ক্রমান্বয়ে হার্ট অ্যাটাক হতে হতে, সিস্টোলিক ফেলিওর হতে হতে পেশেন্ট বেড বাউন্ড হয়ে পড়ে, যে নিজের কাজটুকু সে করতে পারে না। এমনও দেখা যায় যে সমস্ত রোগী জীবনাচরণের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসছেন, অবশেষে দেখা যায় তার আর কোনো প্রেশার ওষুধই লাগে না। তেমনিভাবে আরেকটা হলো যে খাদ্যাভ্যাস, মানে সুস্থ সম্মত খাদ্যাভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণেই উচ্চ রক্তচাপ এবং হৃদরোগগুলো সমন্বয়ে যুগোপযোগভাবে ঘটতে পারে। খাদ্যাভ্যাসে পরিবর্তন করবেন, ওষুধ খাবেন, নিয়মিত ফলো আপ করবেন, আশা করা যায় হৃদরোগ থেকে আপনি সুস্থ থাকবেন, মুক্ত থাকবেন, অনেকাংশে মুক্ত থাকবেন এবং ভালো থাকবেন। আমাদের দেশের অনেক নারীরাই একটু বেশি বয়সে সন্তান ধারণ করেন, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রেই হোক আর সামাজিক কারণেই হোক। কিন্তু এই সকল নারীরা গর্ভাবস্থায় হাইপারটেনশন রোগটি আছে কিনা তা পরীক্ষা করে কখনো দেখেন কি? গর্ভাবস্থায় হাইপারটেনশন
চেক আপ না করলে কি হতে পারে? যাদের সাধারণত গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপ হয়, দেখা যায় এদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেটা শুধুমাত্র রক্তচাপ নিয়ে আসে, উচ্চ রক্তচাপ, এটাকে বলে জেস্টেশনাল হাইপারটেনশন। আর উচ্চ রক্তচাপের সঙ্গে একটু পেশাবে প্রোটিন যাওয়া এবং সঙ্গে যদি অন্য কোনো অর্গান ইনভলভ হয়, যেমন কিডনি, লিভার, ব্লাডে থ্রম্বোসাইটোপেনিয়া, ব্রেনের সমস্যা, চোখের সমস্যা, এগুলো যদি দেখা যায় তখন আমরা এটাকে সাধারণত প্রিএক্লাম্পসিয়া বলি। আর প্রিএক্লাম্পসিয়ার সঙ্গে যদি খিঁচুনি হয় অথবা যদি শুধু প্রেশার নিয়ে যদি কেউ খিঁচুনি নিয়ে আসে, সেক্ষেত্রেও আমরা তাকে এক্লাম্পসিয়া বলি। এই যে তিনটা, এটা জেস্টেশনাল হাইপারটেনশন, প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এটাই সাধারণত বেশি দেখা যায়। কারণ আমাদের মা মৃত্যুর যে হারটা এটাতে অনেক বেশি, এই গর্ভকালীন সময় যে উচ্চ রক্তচাপ এবং এর যে ক্ষতিকর প্রভাবগুলো, এগুলোর কারণে কিন্তু মা মৃত্যুর হার আমাদের দেশে অনেক বেশি। যখন এই রোগীগুলো চেক আপে আসে, তখন আমরা যখন দেখি যে তাদের উচ্চ রক্তচাপ ধরা পড়েছে, তখন আমাদের প্রথম করণীয় হবে তার লেভেলটা কীরকম, প্রেশারের লেভেলটা কীরকম। সাধারণত যদি কারো 140 সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার যদি 90 হয়, হ্যাঁ, অথবা এর উপরে হয়, তখন আমরা বলি এদেরকে গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপ। তখন আমরা এই পেশেন্টগুলোকে মনিটর করি, হয় তাকে ভর্তি করে নিই অথবা যদি তাকে ডেইলি বেজ আমি ফলো আপ করতে পারি সেই হিসেবে ফলো আপ করি। তখন আমি তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করে দিই। হ্যাঁ, সঙ্গে তার কিছু বেডসাইড পরীক্ষাও আছে, যেমন পেশাব পরীক্ষা করলে আমরা প্রোটিন আছে কিনা এটা দেখে নিই। এই রোগীগুলো ডেলিভারির পর সাধারণত ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ প্রেগনেন্সিতে হয় 20 সপ্তাহের পর, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এদের প্রেশার 12 সপ্তাহের মধ্যেই মোটামুটি সাবসাইড করে যায়। রোগীগুলো ফলো আপ করা হয় কমপক্ষে 12 সপ্তাহের মতো। আমরা বলে দিই যে 12 সপ্তাহ পর্যন্ত প্রেশারটা থাকবে, ওষুধ কন্টিনিউ করতে হবে এবং ফলো আপে আসতে হবে। তারপর সাধারণত দেখা যায় যে 25% এরকম রোগীদের এই প্রেশারটা থেকে যায়, যেটাই পরবর্তীতে ক্রনিক হাইপারটেনশন হিসেবে থেকে যায় এবং পরবর্তীতে সারা জীবনেই প্রেশার ওষুধ খেতে হয়। গর্ভকালীন মাদের সম্বন্ধে যেটা বলতে চাচ্ছি, সব মারা হয়তো বা জানেন না যে তার প্রেশার আছে বা আগে প্রেশার ছিল, এখন আপনারা চেক আপে আসেন নাই। অবশ্যই আপনারা আপনাদের বাচ্চা গর্ভধারণের 3 মাসের মধ্যেই চেক আপে আসবেন। তাহলে আমরা কিছু আপনাদেরকে চেক আপ করবো, পরীক্ষা নিরীক্ষা করবো, করে আমরা বুঝতে পারবো যে আপনার আগের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়েছে কিনা, যেটার প্রভাবে এই প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে। আর যেসব মাদের আগে থেকে প্রেশার, তাদের উদ্দেশ্যে আরও বলছি, আপনাদেরকে অবশ্যই অনেক বেশি সচেতন হতে হবে। না হলে এই প্রেশারের কারণে আপনার এবার প্রেগনেন্সিতে প্রেশার আরও বেড়ে যাবে, আপনার বাচ্চা পেটের ভিতরে বাড়বে না, যে কোনো সময় পেটের ভিতরে বাচ্চা মারা যেতে পারে, অল্প মাসে বাচ্চা 7-8 মাসে বাচ্চা হয়ে যেতে পারে, সেই বাচ্চা তো বাঁচবে না। আপনার অ্যান্টিনেটাল চেক আপে আসলেই আপনাদের সমস্ত সমস্যা ধরা পড়বে এবং পরবর্তীতে এই প্রেশার জাতীয় যে সমস্যাগুলো, এটা থেকে আপনারা রক্ষা পাবেন, আপনার বাচ্চা রক্ষা পাবে, আপনারা বেঁচে যাবেন। অনেক ক্ষেত্রে আমাদের দেশের অসংখ্য মানুষ জ্বরে আক্রান্ত হন, তবে বাতজ্বর নামেও একটি জ্বর রয়েছে, সেটা আবার ভয়ানক। হাইপারটেনশনের সাথে বাতজ্বরের কোনো সম্পর্ক আছে কি? আপনারা জানেন বাত ব্যথা একটা রোগ। আমাদের দেশে হাজারো রোগী বাত ব্যথা নামক রোগে ভুগতেছে। বাত একটি বড় শব্দ। আসলে বাত ব্যথা আমরা অনেকগুলো রোগের সমন্বয়কে বাত ব্যথা বলে থাকি। প্রধানত বাত ব্যথা রোগগুলো আমাদের কাছে সাধারণত আসে গিরা ব্যথা নিয়ে, অথবা গিরের আশেপাশের যেসব কলা আছে, যেমন আমরা বলি লিগামেন্ট, মাংসপেশি, ক্যাপসুল, এইসবের প্রদাহ নিয়ে আসতে পারে। এছাড়াও আরও এক ধরনের বাত ব্যথা আছে যারা যেসব ক্ষেত্রে গিরা এবং এর আশপাশের কোষকলা ছাড়াও বিভিন্ন অঙ্গ আক্রান্ত নিয়েও আসতে পারে। বাত ব্যথা রোগী শনাক্তকরণের প্রধান সমস্যা হচ্ছে এর শনাক্তের যে পরীক্ষাগুলো, কিছু কিছু পরীক্ষা একটু দামি এবং আমাদের ঢাকা শহর থেকে দূরে যেসব জেলা বা শহর আছে সেখানে এই টেস্টগুলো করা একটু কঠিন। যেমন আমরা যদি বলি এসিলি রোগের ক্ষেত্রে এএনএ, এনটিডিস, ডিএনএ, এসব টেস্ট আমাদের একটু দামি এবং কিছু কিছু পরীক্ষা সাধারণত জেলা সদর লেভেলে অনেক সময় হয়ও না। এই কষ্টগুলো আমরা সাধারণত বাত ব্যথা রোগীর ডায়াগনোসিসের ক্ষেত্রে ভুগে থাকি। তবে একটু বলে থাকি, বেশিরভাগ রোগী আমরা রোগীর ইতিহাস এবং রোগীকে ক্লিনিক্যালি দেখেই এবং রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা কিন্তু বলে দিতে পারি। বাত ব্যথার সাথে হাইপারটেনশনের একটি সম্পর্ক আছে। যেমন আমরা জানি কিছু কিছু রোগ আছে বাত ব্যথার যেগুলোর হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে। তার মধ্যে একটি হচ্ছে এসএলই। এই এসএলই রোগটি অনেক সময় কিডনিতে আক্রান্ত করে এবং কিডনি আক্রান্ত হওয়ার পর এই রোগীদের অনেক সময় উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে। তাছাড়া আমাদের আরেকটি রোগ আছে সিস্টেমিক স্ক্লেরোসিস, সেখানেও অনেক সময় রোগীদের উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে। এছাড়াও
আরও কিছু রোগ যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, সেই রোগের ক্ষেত্রেও অনেক সময় রক্তে চর্বির পরিমাণ, রক্তনালীতে জমার পরিমাণ বেড়ে যায়, ফলে এই রোগীগুলো আমাদের কাছে উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে। আরেকটি রোগ আছে, নাম আরও হলো মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমের একটি সদস্য হচ্ছে গাউট, মানে হলো রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। এই ইউরিক অ্যাসিড আমাদের গিরার মধ্যে জমা হয়ে গিরা প্রদাহ নিয়ে আসতে পারে। কাজেই আমাদের অনেক সময় এই উচ্চ রক্তচাপ নিয়ে বাতব্যথা রোগীরা আসতে পারে। আবার উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের বয়স যখন দেখা যায় 40 পেরিয়ে যায় বা 50 পেরিয়ে যায়, তারা দেখা যায় বয়স্কজনিত এক ধরনের বাত বা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, সাথে এটাও নিয়ে আমাদের কাছে আসতে পারে। বাতব্যথা রোগীদের চিকিৎসাকে আমরা 2 ভাগে ভাগ করি। আমরা বলছি ওষুধ ছাড়া কিছু চিকিৎসা, ওষুধ সহ চিকিৎসা। ওষুধ ছাড়া চিকিৎসার মধ্যে 1 নম্বরে আমরা বলি ডিজিজ এডুকেশন, অর্থাৎ রোগীকে আমরা রোগটা সম্বন্ধে জানিয়ে দিই, অর্থাৎ রোগটা কেন হয়, কাদের হয় এবং রোগটা সম্পূর্ণ ভালো হবে কিনা, ভালো হলে কিভাবে ভালো থাকবে, এটা আমরা বলে দিই। এই রোগের তেমন কোনো লক্ষণ থাকে না, কিন্তু যখন লক্ষণ দেখা দেয় তখন দেখা যায় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ অনেক হুমকির সম্মুখীন, এবং তখন চিকিৎসা শুরু করলে তেমন কিছু করার থাকে না। তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই এই রোগের অন্যতম ব্যবস্থা, এবং এই লক্ষ্যেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর স্থাপন করা হয়। ব্লাড প্রেশার কিন্তু সকলেরই আছে, কারণ এই প্রেশারের মাধ্যমেই রক্ত শরীরে চলাচল করে এবং রক্তের মাধ্যমেই আমাদের অক্সিজেন শরীরের বিভিন্ন টিস্যুতে সরবরাহ হয়, এবং যেই অক্সিজেন সকল রিয়াকশনের কেন্দ্রবিন্দু। কারণ শরীরে মূলত 2 ধরনের রিয়াকশন, অক্সিডেশন এবং রিডাকশন। অক্সিডেশনের জন্য অন্যতম উপাদান হলো অক্সিজেন, এবং সেই অক্সিজেন আসে ফুসফুস থেকে, এবং সেই ফুসফুস এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটি সংগ্রহ করে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে প্রবাহিত করে। কিন্তু এই রক্তচাপই যদি একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে চলে যায় তখন বলি উচ্চ রক্তচাপ তথা হাইপারটেনশন। এই উচ্চ রক্তচাপ ওই সমস্ত অর্গানকে বেশি ক্ষতি করে, যেমন ব্রেন, চোখ, হার্ট, কিডনি এবং রক্তনালী। এবং যখন ক্ষতি হয়, যেমন ব্রেনের ক্ষতি হলে স্ট্রোক হয়, একটা লোকের যখন স্ট্রোক হয়ে যায় তখন কিন্তু তেমন করার থাকে না, কারণ আপনারা জানেন স্ট্রোকের শিকি রোগী মানে 25% রোগী স্ট্রোক হওয়ার 24 ঘন্টার ভিতরে মারা যায়। আমরা যদি উচ্চ রক্তচাপকে আগে থেকেই চিকিৎসা করতে পারি, অথবা উচ্চ রক্তচাপ একটা লোকের শরীরে আসতে না দিই, তাহলে তো স্ট্রোক হবে না। তাই মানুষকে সচেতন করে উচ্চ রক্তচাপ যেন না হয় তার ব্যবস্থা করা, আর যদি হয়েই যায় আগে ভাগেই তার চিকিৎসা শুরু করা এই সেন্টারের অন্যতম দায়িত্ব। প্রতিকার যখন হয়ে গেল চিকিৎসা করলাম, কিন্তু প্রতিরোধ করার উপায় কী? প্রতিরোধ করার উপায়, কারো যদি বেশি ওজন থাকে সে ওজন স্থূলতা কমাতে হবে। কীভাবে কমাবো? কায়িক পরিশ্রম, দ্যাট ইজ এক্সারসাইজের মাধ্যমে, ফিজিক্যাল এক্সারসাইজ, প্রতিদিন সকালে 30 মিনিট করে জোরে জোরে হাঁটা, এবং পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তন করা। যদি চর্বিজাতীয় জিনিস বেশি খাই, যদি কার্বোহাইড্রেট শর্করা জিনিস বেশি খাই, সেগুলোর পরিমাণ কমাতে হবে, শাক সবজির পরিমাণ বাড়াতে হবে, ফ্রুটসের পরিমাণ বাড়াতে হবে, ধূমপান অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এই নিয়ম অভ্যাসগুলো যদি পালন করা যায় তাহলে স্থূলতা কমবে তথা হাইপারটেনশন অনেক কমে যাবে, বা হাইপারটেনশন আর হবেই না। যদি পরিমাণ মতো ঘুম না হয় তাহলে আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম সবসময় ওভার অ্যাক্টিভ থাকে, এবং এতে করে উচ্চ রক্তচাপ বেশি হওয়ার একটা প্রবণতা থাকে। পাশাপাশি এই অঞ্চলের মানুষ কিন্তু লক্ষ্য করা গেছে লবণ বেশি খায়। এই বেশি লবণ খাওয়াটা উচ্চ রক্তচাপের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ লবণ পানি ধরে রাখে, আর শরীরে যদি লবণ পানির পরিমাণ বাড়ে, রক্তের ভলিউম বাড়ে, উচ্চ রক্তচাপ বেশি হয়। তাই লবণ পরিহার করতে হবে, পাতে লবণ খাওয়া যাবে না, ভাজা লবণ, বিট লবণ প্রত্যেকটাই ক্ষতিকর। মানুষের একটা ধারণা আছে ভাজা লবণ, বিট লবণ নাকি ক্ষতি করে না, এটা সম্পূর্ণ ভুল কথা। তাই আমি আবারও বলি, খাদ্যে চর্বি কম খেতে হবে, শর্করা কম খেতে হবে, লবণ পরিহার করতে হবে, ভেজিটেবল বেশি খেতে হবে, ফ্রুটস বেশি খেতে হবে। যার যে ধর্ম সেই ধর্ম মেনে চললে মনটা শান্তিতে থাকবে, শরীর এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম স্টেবল থাকে, উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। আমরা চাই আমাদের দেশের প্রতিটি নাগরিক তাদের শারীরিক রোগগুলো সম্পর্কে অধিক সচেতন হোক, সুস্থ সুন্দরভাবে বেঁচে থেকে নিজের জন্য, সমাজের জন্য, সর্বোপরি দেশের বোঝা না হয়ে অগ্রযাত্রায় শরিক হোক।